আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট সাস্ট কুমিল্লা ইউনিভার্সিটি হাজীদানের সকল ভার্সিটির জন্য রাসায়নিক পরিবর্তনের উপরে সাজেশন ক্লাস নিব। ইনশাল্লাহ এই ক্লাসটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে, আর এইটা থেকে ইনশাল্লাহ অনেক কমন আসবে। তো চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন, তাই না? আর এখানে আমাদের প্রথমে প্রশ্ন আসতে পারে যে রাসায়নিক পরিবর্তন কি কি, মানে রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল জানতে চাইতে পারে। রাসায়নিক পরিবর্তন, কি কি রাসায়নিক পরিবর্তন আছে, কয়েকটা এক্সাম্পল তো তোমাকে জানতে হবে। যেমন আমরা বলি লোহায় মরিচা পড়া, লোহায় মরিচা পড়া, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল। তারপরে তোমার যদি বলো পেট্রোল পড়া, পেট্রোল পড়া, তারপরে মোমের জ্বলন, মোমবাতি জ্বালানো, এইগুলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কিন্তু যদি এখানে আমরা বলি বরফ গলা, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন না, বরফ গলাটা হচ্ছে ভৌত পরিবর্তন। বরফ গলা হচ্ছে ভৌত পরিবর্তন। আচ্ছা, এরপরে যদি আমরা আসি একদম অধ্যায়ের শুরু থেকে যদি আমরা আসি, শুরুতেই কি আছে আমাদের? গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি, এই গ্রিন কেমিস্ট্রি কত সালে দেওয়া হয়? 1991 সালে। এটা আমরা জানি। এই গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা? এই গ্রিন কেমিস্ট্রির নীতি হচ্ছে টোটাল 12টা। এই 12টা নীতি তো আমাদের পড়ার দরকার নাই, যেটা পড়তে হবে এই গ্রিন কেমিস্ট্রির সহায়ক নীতি কয়টা? সহায়ক নীতি হচ্ছে 3টা। এই 3টা কি কি এটা একটু জানতে হবে। একটা হচ্ছে তোমার বর্জ্য পদার্থ কমানো, বা আমরা বলতে পারি বর্জ্য পদার্থ রোধ করো। আরেকটা কি? ন্যূনতম উপজাত, বা ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার। আর যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা বলি সর্বোত্তম অ্যাটম ইকোনমি। সর্বোত্তম অ্যাটম ইকোনমি, এগুলা হচ্ছে গ্রিন কেমিস্ট্রির সহায়ক 3টা নীতি। আচ্ছা, এরপরে আমরা যদি টেক্সট বুকে দেখি, এখান থেকে বলা আছে যে কার্বন ডাই অক্সাইড নিয়ে একটা কথা বলা আছে। কার্বন ডাই অক্সাইডকে কি বলা হয়? সুপার ক্রিটিক্যাল ফ্লুইড বলা হয়। এই কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সুপার ক্রিটিক্যাল বলা হয়? 31.25 ডিগ্রি সেলসিয়াস। এটার থেকে বেশি ইম্পর্টেন্ট 72.9 অ্যাটমসফিয়ার চাপে। এত চাপে কার্বন ডাই অক্সাইডকে সুপার ক্রিটিক্যাল বলা হয়। আচ্ছা, এরপরে আমরা যদি আসি, আমাদের দুইটা টার্ম আছে, একটা হচ্ছে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, আর একটা হচ্ছে ই ফ্যাক্টর। পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, আর একটা হচ্ছে ই ফ্যাক্টর। পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি মানে তো আমরা জানি যে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, যেটা চাচ্ছি কাঙ্ক্ষিত উৎপাদ এর ভর নিব ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর, বা মোট বিক্রিয়কের ভর। তো আমরা বিক্রিয়কের ভরটা নিতে পারি এখানে, মোট বিক্রিয়কের ভর ইনটু 100%। আর এখানে কি হবে? ইফ্যাক্টরে, ইফ্যাক্টরের উপরে হবে বজ্রের ভর, আর নিচে হচ্ছে মোট বিক্রিয়কের ভর। এটা আমি আর লিখলাম না, মোট বিক্রিয়কের ভর। এই জায়গা থেকে তো আমরা একটা জিনিস জানি, তাই না, যে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি যত বাড়বে সেটা তত পরিবেশ বান্ধব। আর এই নিচেরটা ঠিক তার উল্টা, ইফেক্টটা যত বাড়বে এটা তত কম হবে। ইফেক্টটা যত বাড়বে এটা তত কম হবে। দেখো, এই ইফেক্টর থেকে সাবট্রাক্টে আসা প্রশ্ন, যে এইটা যদি উৎপাদন হয়, এই সেল যদি বর্জ্য হয় এই বিক্রিয়ার ক্ষেত্রে, তবে ইফেক্টর কত হবে? তাই এখানে কি করতে হবে? উপরে আমরা বজ্রের আণবিক ভর বসাবো, নিচে টোটাল বিক্রিয়কের আণবিক ভর বসাবো।
তো এখানে তুমি এইটার আণবিক ভর ক্যালকুলেশন করবা, আর এটা আণবিক ভর। এখানে কার্বন কয়টা আছে? 3টা কার্বন, তাহলে 3 × 36, 36 আর হাইড্রোজেন হচ্ছে 5টা, 36 আর 5 41, 41 আর 35.5 যোগ করে দিতে হবে এখানে। তো এই 36.5 উপরে তো 36.5 HCl, এখানে এটাই যেটা আছে ক্যালকুলেটর দিয়ে করলে এটা আসতে পারে। আর এখান থেকে তোমার পার্সেন্টেজ অফ অ্যাটমিক ইউনিমল চলে আসতে পারে, ওটা দেখে ফেলতে হবে। আচ্ছা, এরপরে আমাদের বিক্রিয়ার হার থেকে প্রশ্ন আসতে পারে। বিক্রিয়ার হার থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। বিক্রিয়ার হার, এই জায়গা থেকে তোমার দুই ধরনের প্রশ্ন আসে। প্রথমত এখান থেকে তোমার একক চলে আসতে পারে বিক্রিয়ার হারের। ম্যাথের কথা বলতেছি, ম্যাথ কিন্তু দুই ধরনের আসে, কিন্তু তার আগে আসে এককে। আমরা বিক্রিয়ার হারের এককটা যদি দেখি, বিক্রিয়ার হারের একক কি? বিক্রিয়ার হার মানে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন বাই সময়। যদি আমরা বলি ডিসি ডিটি, তাই না? তাহলে এখান থেকে একক কি আসে? একক মোল পার লিটার, মোল পার লিটার পার সেকেন্ড। অথবা ডিরেক্টলি আমরা এখানে কি বলবো, এভাবেও বলতে পারি মোল পার লিটার পার সেকেন্ড। এইটাকে আমরা সাধারণত এটা দ্বারা প্রকাশ করি, তাহলে এটাও কিন্তু বলা যায়। এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের একক। অন্য যে কোনো কিছু দিয়েও কিন্তু এটা বলা যায়, অন্য যে কোনো কিছু দিয়েও আমরা এটা কিন্তু ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, এখন এইটা দুইটা ভাবে থাকতে পারে। এটা সাধারণত আমাদের দুইটা ভাবে থাকতে পারে ম্যাথমেটিক্যাল টার্মে। যেমন আমি ম্যাথ রাখছি, তার আগে আমি একটা জিনিস দেখাই। এখানে ধরো এ প্লাস বি, এখান থেকে আসছে আমাদের ডি, এরকম যদি আসে তাহলে এই বিক্রিয়ার হার লিখবো আমরা কিভাবে? প্রত্যেকেরই ঘনমাত্রা দিব, তার সামনে যে মোল সংখ্যা ছিল মোল সংখ্যা দিয়ে ভাগ করব, ডিটি দিয়ে ভাগ করব। এইটা সমান বি এর ঘনমাত্রা দিব, বি এর ঘনমাত্রা প্রত্যেকের মোল সংখ্যা দিয়ে ভাগ, যেগুলো থাকবে সব কয়টা আমরা একই জিনিসই করব, ডিটি 1/d। এবার আমরা জানি একটা বিক্রিয়া হলে বিক্রিয়কের ঘনমাত্রা কমে, এই জন্য যেগুলো বিক্রিয়ক পাবো সেগুলো সব নেগেটিভ দিব। এ আর বি বিক্রিয়ক, তাহলে এর আগে নেগেটিভ, এর আগে নেগেটিভ। আর এটা ডি2 উৎপাদ্য, সেই জন্য সেটা পজিটিভ হবে, সেজন্য সেটা কি পজিটিভ হবে। তাহলে আমরা দেখলাম যে বিক্রিয়ার হার মানে কি? বিক্রিয়ার হার মানে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়, ঘনমাত্রার পরিবর্তন বাই সময়। বা এখান থেকে আমরা ডিসি বাই ডিটি এটাও বলতে পারি, তাই না? তাহলে এখান থেকে এই জিনিস দিয়ে একটা প্রশ্ন আসতে পারে, দেন আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে প্রশ্ন আসতে পারে। যেমন এটা দেখো, সেটা একটা কোশ্চেন যে এ থেকে বি বিক্রিয়ায় এ এর প্রাথমিক ঘনমাত্রা ছিল এটা, বিক্রিয়া শুরু হওয়ার 5 মিনিট পরে এর ঘনমাত্রা হ্রাস পেয়ে এত হয়েছে, গড় বিক্রিয়ার হার কত হবে? বিক্রিয়ার হার মানে কি? উপরে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন, নিচে সময়ের পরিবর্তন। তাই ঘনমাত্রার পরিবর্তন তুমি এখানে কি করবা? শেষ থেকে আগেরটা বিয়োগ করবা, মাইনাস কিন্তু ছিলই, -0.475 ডিভাইডেড বাই সময়। সময় তো একটাই সময়, 5 মিনিট। 5 মিনিট মানে 5 × 60, 5 × 60। এরপর আসে 300, আর ওখানে কত আসে? ওখানে আমাদের আসে হচ্ছে 300, 0.300, আর নিচেও আমরা পাই হচ্ছে 300। তাহলে এখানে আমরা পাবো 0.001 মোল পার লিটার পার সেকেন্ড। দেন তারপরে দেখো এই আরেকটা টাইপের আসতে পারে। এখানে এখানে বিক্রিয়া দেওয়া থাকতে পারে, বিক্রিয়া থেকে তোমাদের এইরকম কিন্তু এই যে বিক্রিয়ার হার রিলেটেড আসতে পারে। তা এখানে কি বলা আছে একটু দেখি, দেখো। তাহলে আমরা আগে এই বিক্রিয়া যদি হার সমীকরণটা লিখি তাহলে আমাদের কেমন আসে বলো? যে ডি অফ N2O5 ডিভাইডেড বাই ডিটি, মোল সংখ্যা দিয়ে ভাগ, যেহেতু এটা বিক্রিয়ক নেগেটিভ দিব, এটা সমান কি 1/4 NO2 বাই ডিটি। আর এটা লিখবো, এটা দেখার দরকার নেই, কারণ তোমাকে N2O5 এর ঘনমাত্রাটা বের করতে বলছে। দেওয়া আছে কারটা, নাইট্রোজেন ডাইঅক্সাইডেরটা, এইটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই দুইটা যেহেতু সমান, বের করতে হবে যেহেতু এইটা, তুমি এখান থেকে কি লিখবা? N2O5 বাই ডিটি, এটা সমান 2টা কি এপাশে গুণ হয়ে যায় না? 2 × 1/4, আর এই পুরো মানটা দেখো দেওয়া আছে উপরে 3 × 10⁻³ নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা বৃদ্ধির হার, যেহেতু উৎপাদক সেজন্য কিন্তু এটা বৃদ্ধি বলছে।
আর N2O5 যেহেতু বিক্রিয়ক সেজন্য কিন্তু এটা হ্রাসের কথা বলেছে। তাহলে এখানে সেই মানটা দাও, এখানে এটার মান কত? এটার মান হচ্ছে 3 ইন্টু 10⁻³ তাহলে এটা কাটলে 2 থাকে, এটাকে 1.5 1.5 ইন্টু 10⁻³ তাহলে বিক্রিয়ার হার থেকে এই কয়েকটা জিনিস চলে আসতে পারে। আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবা, 10°C পরিবর্তনে বিক্রিয়ার হার যদি, এই টেম্পারেচার যদি 10°C তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ, বিশেষ করে 2 গুণ বৃদ্ধি পায়। 2 গুণ বৃদ্ধি পায়, এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসি আমরা একটু বিক্রিয়ার ক্রম নিয়ে কথা বলি। বিক্রিয়ার ক্রম, এখান থেকে সবার প্রথমে যেটা চলে আসতে পারে সেটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার এক্সাম্পল। শূন্যক্রম বিক্রিয়ার একটা এক্সাম্পল পড়লে শূন্য ক্রম বিক্রিয়া, বাকি যেগুলো আছে সেগুলো তুমি যদি নাও পড়ো, একটা এক্সাম্পল তোমাকে অবশ্যই পড়তে হবে। তা এখন একটু চিনবা কিভাবে শূন্যক্রম বিক্রিয়া। শূন্যক্রম বিক্রিয়ার একটা এক্সাম্পল টেক্সট বুকে আছে, এটাই পড়বা, হাইড্রোজেন প্লাস আয়োডিন, ওই আয়োডিন বলতেছি, হাইড্রোজেন প্লাস ক্লোরিন। এখান থেকে যেটা থাকবে এই সূর্যালোক দেখেই চিনতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়া, এটা প্রথম ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়ার এক্সাম্পল, এইটা মনে রাখা লাগবে, এটা মাস্ট মনে রাখা লাগবে। আচ্ছা, দেন এইখান থেকে আমাদের যেটা দরকার একক। শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে একক কি হবে, প্রথম ক্রমের ক্ষেত্রে একক কি হবে, দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে এককটা কি হবে। আচ্ছা, দেখো শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এই মানেটা কি, মানেটা হচ্ছে এটা কারোর কোনো ঘনমাত্রার উপর নির্ভর করবে না, কোনো ঘনমাত্রার উপর কি করবে না, নির্ভর করবে না। তাহলে যেটা শূন্যক্রম বিক্রিয়া, তাহলে এখান থেকে আমরা কি পড়বো? দেখো এখানে সহজভাবে যদি বলি, পড়বে এভাবে কে সমান এক্স বাই টি। এক্স বলতে এখানে আমাদের শূন্যক্রম হলে কারোর উপর নির্ভরশীল না, তার মানে একটা ঘনমাত্রার উপর নির্ভরশীল না, মেইন যে হারটা হবে সেটাই হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার হার। যখন এটা প্রথম ক্রম হবে তখন উপরে কি হবে, উপরে হবে হচ্ছে একটা ঘনমাত্রার উপর নির্ভরশীল, মোল পার লিটার বাই সময়। তাহলে এখান থেকে এইভাবে বের করতে পারো, ওর থেকে আরো সহজ ভাবে এটা যদি মুখস্থ রাখো তাহলে বেশি বেটার হয়। তিনটা জিনিস মাত্র, মোল পার লিটার পার সেকেন্ড প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে না এই জিনিসটাকে প্রত্যেকটা ক্ষেত্রে, ধরো আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার যেটা, শূন্য ক্রম বিক্রিয়ার হার যেটা পাইলাম ওইটাকে কি করতে হবে, মোল পার লিটার দিয়ে ভাগ করতে হবে, তাহলে পার সেকেন্ড থাকে। দেন যখন এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলবে, দ্বিতীয় ক্রম বিক্রিয়া বললে উপরে তুমি যে হার, বিক্রিয়ার হার এটা লিখবা, নিচে কি হবে, দ্বিতীয় ক্রম যেহেতু বলতেছে তার মানে আমরা এখানে লিখবো মোল পার লিটারের স্কয়ার। তখন এখানে উল্টাই দিলে কি আসবে, লিটার পার মোল পার সেকেন্ড। এখানে কিন্তু এই জিনিসগুলো চলে আসতে পারে, এগুলা দেখে ফেলতে হবে, এগুলো অবশ্যই অবশ্যই দেখে ফেলতে হবে। আচ্ছা, এখানে আমি আর কয়েকটা বলে দিই, যে কিছু উভমুখী বিক্রিয়া আছে যেগুলো তো তোমাকে জানতেই হবে। উভমুখী বিক্রিয়া, এই উভমুখী বিক্রিয়া কিভাবে একমুখী করব, আমি বলি এগুলা, কতগুলো শর্ত আছে, শর্তগুলো একটু মনে রাখতে পারো। প্রথমত খোলা পাত্রে করলে হয়ে যাবে, যে অদক্ষেপ পড়বে অদক্ষেপটা সরাই নিলে হবে। এই দুইটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এই দুইটা কথা একটু মনে রাখবা, এই দুইটা কথা মনে রাখতে হবে। আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই যে হাইড্রোজেন আর আয়োডাইডের এই বিক্রিয়াটা, এটা উভমুখী বিক্রিয়ার এক্সাম্পল। এটা এটা একমুখী করে দিতে পারে। এরপরে তোমার ক্যালসিয়াম কার্বনেটের যেটা, আর এখান থেকে কি তৈরি হয়, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা উভমুখী বিক্রিয়া। এরকম সালফার ডাইঅক্সাইডের আছে। এই চ্যাপ্টারে যে বিক্রিয়াগুলো আছে এগুলো সাধারণত দেখে ফেলতে হবে। আচ্ছা, এবার আসো এখান থেকে দেখি কি প্রশ্ন আছে, এটা ফিজিক্সের সাথেও রিলেটেড। দেখো একটা বিক্রিয়ার বলছে প্রথম কর্ম বিক্রিয়া 50% সম্পন্ন হতে 10 মিনিট সময় লাগতেছে, তাহলে 50% মানে এটা দেওয়া আছে আমাদের টি হাফ, অর্ধায়ু দেওয়া আছে, অর্ধায়ু হচ্ছে 10 মিনিট। বিক্রিয়াটার 75%, দেখো
50% শেষ হয়ে গেছে, 75% সমাপ্ত হতে, তার মানে বাকি আছে কতটুকু? বাকি আছে 25%। 25% মানে কত? 1/4। তো এটাকে এইভাবে লিখবা 2 এর স্কোয়ার। এই যে পাওয়ার যেটা থাকবে এটাই হচ্ছে আমাদের এন এর মান। একটা শর্টকাট মনে রাখবা, ফিজিক্সের কাজে দিবে টি সমান এন ইন্টু টি হাফ। তা এন এর মান 2 পাইলাম, আর এখান থেকে 10 মিনিট, তার মানে 220 মিনিট। এই ক্ষেত্রে এটা অধ্যায় আসতেছে কত? 20 মিনিট বা 1200 সেকেন্ড। এইটা দিয়ে তুমি ফিজিক্সের এই অধ্যায় রিলেটেড ম্যাথ গুলো করতে পারবা ইনশাল্লাহ। এরপরে আসো, একটা প্রথম কর্ম বিক্রিয়া 40% শেষ হতে 20 সেকেন্ড লাগতেছে, 100% শেষ হতে কতক্ষণ লাগবে? প্রথম কর্ম বিক্রিয়া কখনো শেষ হয় না। প্রথম কর্ম বিক্রিয়া কখনো শেষ হয় না, তার মানে সময় কতটুকু লাগবে? যেহেতু শেষ হচ্ছে না, অসীম পরিমাণে সময় লাগবে। অর্ধেক দেওয়া আছে, হার ধ্রুবক কত হবে? টি সমান ছিল হচ্ছে 0.693 ডিভাইডেড বাই টি হাফ। তাহলে এখান থেকে তোমার এইটা বসাইতে হবে, উপরে 0.693, নিচে 10 মিনিট। সেকেন্ডে করে নিবা 10 × 60, ক্যালকুলেটর করে ফেলতে হবে। এই প্রথম ক্রম বিক্রিয়া রিলেটেড এই টপিকগুলো সাধারণত চলে আসতে পারে। এবার দেখো, আমরা যদি প্রভাবক নিয়ে কিছু কথা বলি। প্রথমত, প্রভাবকের এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। দেখো, এটা কি বিক্রিয়ার গতিবেগ বা হার পরিবর্তন করতে পারে, বিক্রিয়া শেষে অপরিবর্তনীয় থাকবে, সক্রিয়ণ শক্তি হ্রাস করে, এইটা আলাদা করে পড়তে হবে। আর সাম্যাবস্থার পরিবর্তন করতে পারে না। বিক্রিয়ার হার বাড়াতে বা কমাতে পারে, কিন্তু সক্রিয় শক্তির কোনো পরিবর্তন সে করতে পারে না। আচ্ছা, এখন এখানে আসো, এখান থেকে আমাদের কি পড়তে হয়? সাধারণত প্রভাবকগুলো পড়তে হয়। কি কি প্রভাবক আছে? কিছু ধনাত্মক প্রভাবক আছে না, আমরা সেগুলো একটু দেখি। ধনাত্মক প্রভাবক, ধনাত্মক প্রভাবক কি কি আছে? ধনাত্মক প্রভাবক কি কি আছে? দেখো, ধনাত্মক প্রভাবক যারা, তারা কি করে? যে প্রভাবকের গতিটা, এই বিক্রিয়ার গতিটাকে বাড়ায়, তাই না? তো এখন যে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, আয়রন, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। আয়রনটা দরকার হচ্ছে আমাদের হেবার পদ্ধতিতে, যে পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা হয়। আর ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দরকার হচ্ছে স্পর্শ পদ্ধতিতে। কি তৈরি করা হয়? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা হয়, এবং সেখানে আয়রন প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবা। আরো আছে, কপার আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড আছে। আচ্ছা, ঋণাত্মক প্রভাবক বললাম না? ঋণাত্মক প্রভাবক গুলা অতটা ইম্পর্টেন্ট না। আবিষ্ট প্রভাবক, আবিষ্ট প্রভাবক কারা? সোডিয়াম, এই যে Na2SO3, এই কথাটাই শুধু মনে রাখবা, Na2SO3 কিভাবে করে, কেন করে, এটা এখন অত জানার প্রয়োজন নাই। প্রভাবক বিষ কারা? প্রভাবক বিষ হচ্ছে আর্সেনিকের অক্সাইড, বেরিয়াম সালফেট, ধুলাবালি, এই সবগুলা। এই কয়েকটা জিনিস তোমাকে অবশ্যই পড়তে হবে। আরেকটা প্রভাব হচ্ছে অটো প্রভাবক বা স্বয়ংক্রিয় প্রভাবক। কি? ম্যাঙ্গানিজ। এখন দেখো, এই প্রশ্নটা খেয়াল করো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় অক্সালিক অ্যাসিডের দ্রবণে রিডক্স বিক্রিয়ায় কোনটা অটো? এই যে বলাই আছে, অটো প্রভাবক কি একটু আগেই বললাম, Mn2+। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনকালে কোন প্রভাবক থাকে? একটু আগে দেখলাম না, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনকালে আমরা আয়রনটাকে প্রভাবক হিসেবে ইউজ করব। আয়রনকে প্রভাবক হিসেবে কি ইউজ করব। এইখান থেকে আরো কয়েকটা জিনিস তোমাকে জেনে নিতে হবে। প্রভাবকের ক্রিয়া কৌশলের উপর যখন আমরা দেখব, বা তখন আমরা পাবো হচ্ছে সমসত্ব প্রভাবন, অসমসত্ব। তাহলে এই সমসত্ব প্রভাবনটা একটু দেখবা, তখন কি হবে? সবগুলা একই দশায় থাকবে, বিক্রিয়ক, প্রভাবক, উৎপাদক সবাই একই ফেজে থাকবে। মাস্ট সবাইকে কি করতে হবে? একই ফেজে থাকতে হবে। যেমন হাইড্রোজেনটা ধরো গ্যাসীয় ফর্ম, আয়োডিনটা গ্যাসীয় ফর্ম, তারপরে এখান থেকে হাইড্রোজেন আয়োডাইড যেটা, এটাও গ্যাসীয় ফর্ম। তাহলে এখানে উপরে যে প্রভাবকটা থাকবে সেটাও কিন্তু গ্যাসীয় ফর্মেই থাকতে হবে। অসমসত্ব প্রভাবকে কি হবে? যে কোনো একটা চেঞ্জ হয়ে যাবে, যে কোনো একটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই সাথে আমি এখানে আরেকটা জিনিস একটু বলে দিই।
সেটা হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য। রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য রাসায়নিক সাম্য অবস্থার? 1 নাম্বার, 4টা বৈশিষ্ট্য তোমাকে মাস্ট মনে রাখতে হবে। 4টাই তো সত্য, তাই না? 1 নাম্বারে কি? 1 নাম্বারে হচ্ছে সাম্যের সাম্যের স্থায়িত্ব। 2 নাম্বারে উভয় দিক থেকে সুগম্যতা, তার মানে বিক্রিয়া কখনো শেষ হবে না। উভয় দিক থেকে যেতে পারবো, যেটাকে আমরা বলতেছি কি উভয় দিক থেকে সুগম্যতা। তারপরে 3 নাম্বারে বিক্রিয়ার অসম্পূর্ণতা। বিক্রিয়ার অসম্পূর্ণতা। আর লাস্ট অফ অল যেটা মনে রাখবা, প্রভাবকের ভূমিকাহীনতা। প্রভাবকের ভূমিকাহীনতা। তাহলে প্রভাবক টপিক থেকে তোমাকে এই জিনিসগুলা জেনে নিতেই হবে। এই জিনিসগুলা জেনে নিতে হবে প্রভাবক বা অনুঘটক থেকে। আচ্ছা, এবার আসো, এরপরে আমরা এখানে এটা দেখো, এই ম্যাথে একটু আমি বলি। এটা অসল্টের লঘুকরণ সূত্র সাথে যায় এটা। তারপরে আমরা ভরক্রিয়া সূত্রে আসবো এই ম্যাথটা করানো। দেখো, একটা বিক্রিয়ার শুরুতে 25 মোল ছিল, সেখান থেকে 5 মোল আয়নিত হয়েছে। বিয়োজের মাত্রা কত হবে? এর যতটুকু আয়নিত হয়েছে আদিতে যতটুকু ছিল ইন্টু 100%, এটাই হচ্ছে বিয়োজন মাত্রা। তাহলে কত আসে? 20%। বিয়োজন মাত্রা 20%। আচ্ছা, আমরা আসি ভরক্রিয়া সূত্র। ভর ক্রিয়া। এখন এই ভরক্রিয়া সূত্রে দেখো আমরা কি কি পাই? কেপিকেসি পাই না? ভরক্রিয়া সূত্র কে আবিষ্কার করছিল? ওই যে গোল্ডবার্গ, বিভাগে এরা আবিষ্কার করছিল। এখন এই ভরক্রিয়া দেখো আমাদের দুইটা জিনিস ছিল। সক্রিয় ভর বলতে আমরা কি বুঝবো? ভরক্রিয়াতে আমাদের সক্রিয় ভর বলে একটা টার্ম আছে না? সক্রিয় ভর। এটা খুব সহজে মনে রাখবো আমরা। দেখো, কেসি, কেসি মানে কি? কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন দিয়ে আমরা ঘনমাত্রা বুঝি। পি দিয়ে কি? চাপ। পি দিয়ে চাপ। তাহলে সক্রিয় ভর বলতে আমরা একটা ঘনমাত্রা বুঝবো আর একটা প্রেসার বা চাপ বুঝবো। প্রেসার বা চাপ বুঝবো। আচ্ছা, এখানে তোমরা অবশ্যই জানো যে একটা বিক্রিয়া কেসি সমান কি? কেসি মানে আমরা কি লিখি? তারপর আমি একটু ছোট্ট করে দেখাই। কেসি মানে হচ্ছে, ধরো আমাদের একটা বিক্রিয়া হচ্ছে এ প্লাস বি, এটা থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি সি প্লাস ডি। তাহলে এখানে কি হয়? আমরা লিখে এরকম যে উপরে উৎপাদকদ্বয়ের ঘনমাত্রার গুণফল, নিচে হচ্ছে বিক্রিয়কদ্বয়ের ঘনমাত্রার গুণফল। যদি কোনো পাওয়ার এই মোল সংখ্যা থাকে, ধরো এখানে 2 আছে, তাহলে এটা আমরা 2টা পাওয়ারে দিয়ে দিই। 2টা আমরা কি করি? পাওয়ারে দিয়ে দিই। এটা। আর যখন আমরা এখানে কেপি লিখি তখন আমরা কি করি? পি অফ সি ইন্টু আংশিক চাপ অফ ডি ডিভাইডেড বাই আংশিক চাপ অফ এ। পাওয়ার থাকলে চলে যাবে সামনে, যদি মোল সংখ্যা থাকে তাহলে পাওয়ারে চলে যাবে। পি অফ বি, এটা লিখি। আচ্ছা, এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু যেটা আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেপি কেসি এর সম্পর্ক কি। কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এখান থেকে যেটা আমরা জানবো, ডেল এন মানে কি? ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। এটা তো আমরা জানি, তাই না? উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। আচ্ছা, এখান থেকে বেশ কয়েকটা জিনিস তোমাকে জানতে হবে। প্রথমত কেপিকেসি এর একক নিয়ে। কেপিকেসি এর একক নিয়ে। কেপিকেসি তো একক হয় না সেভাবে, কিন্তু আমরা বলবো কেপি। কেপি মানে কার একক? কেপি মানে চাপের একক। আর কেসি মানে কি? ঘনমাত্রার একক। তা আমাকে এখানে যখন ঘনমাত্রার একক বের করতে বলবে তখন কি করবা? ঘনমাত্রার একক বের করতে বললে মোল, ঘনমাত্রার যেটা একক সেটা দিবা, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। যদি তোমার চাপের একক বের করতে বলে, বা বলতে গেলে এক প্রকার কেপি এর, তখন কি? কেপি এর একক কি জানি? প্রেসারের একক আমরা অ্যাটমসফিয়ার জানি। তাহলে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। গেল, এই হিসাবটা গেল। আচ্ছা, এবার দেখো, এই যে উপরের রাশিমালাটা, এখানে দেখো ডেল এন এর সাথে কিন্তু ভালোই সম্পর্ক আছে, তাই না? কেপি কেসি এর, এটা আমরা দেখতে পাচ্ছি।
তা এখন যদি দেখো কোনো কারণে ডেল এন এর মান 0 হয়, তাহলে কি হবে? ডেল এন এর মান 0 হলে আমরা কেপি সমান কেসি পাবো। এইটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এর একটাই এক্সাম্পল যদি পড়ো, সেটা H2I2, দেন এখান থেকে আমরা কি পাই? 2HI। দেখো উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রিয়কের মোল সংখ্যা 2, তার মানে এখানে আমরা যদি 2 - 2 করি তাহলে আমরা 0 পাই। এটাই হচ্ছে আমাদের ডেল এন। এইটা জানতে হবে। এবার দেখো তো, ডেল এন এর মান যদি 1 থেকে বেশি হয়, তার মানে কি বোঝা যাচ্ছে? উৎপাদও বেশি। ডেল এর মান 1 মানে কি? উৎপাদও বেশি, পজিটিভ মান। তখন আমরা কি পাবো? কেপি কেসি থেকে বড় পাবো। এরকম এক্সাম্পল কি হতে পারে? এরকম এক্সাম্পল ধরো এই সালফার ট্রাইঅক্সাইড, এটাকে ভাঙলে আমরা কি পাবো? সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এটা পাবো। অথবা তুমি PCl5 কে যদি ভাঙো, এখান থেকে তুমি পাবা PCl3 প্লাস Cl2, এটা। আর কি হতে পারে? ডেল এন এর মান 1 থেকে ছোট হতে পারে, তার মানে তখন আমরা কেসি এর মানটা বড় পাবো। তখন আমরা কি পাবো? কেসি এর মান বড় পাবো। সেটার এক্সাম্পল কি? নাইট্রোজেন প্লাস হাইড্রোজেনেরটা, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিটা। দেখো এই জায়গায় উৎপাদ হচ্ছে 2, বিক্রিয়ক হচ্ছে 1 আর 3 4, তাহলে এখানে দেখো মাইনাস আসতেছে। এখানে কি আসতেছে? মাইনাস আসতেছে। তো এগুলা কিন্তু এইভাবে এইখানে বসে দিয়ে বলতে পারে, বসে দিয়ে বের করতে বলতে পারে। আর এইখানে একটু আসে এবার, অলওয়েজ কেসি কেপি গ্যাসিয়াস ফর্মে নিবা, গ্যাসিয়াস ফর্মে নিবা। তাহলে এই বিক্রিয়া দেখো কেসি বের করতে বলছে, তাহলে এখানে গ্যাসিয়াস ফর্ম এইটা আছে আর এটা আছে, এটা বাদ। তাহলে প্রথমে আমরা উৎপাদের ঘনমাত্রা দিব, নিচে আমরা বিক্রিয়কের ঘনমাত্রা দিব। এটা যেন মনে থাকে। বিশেষ করে কেপি দিয়ে এই টপিকটা বেশি চলে আসে। এবার কেপি কেসি থেকে আরেকটা ম্যাথ দেখো এখানে, a প্লাস বি থেকে 3D হচ্ছে, বলছে কেপি কেসি এর সম্পর্ক কি। তাহলে কেপি সমান কেসি, দেন আমরা এখানে RT টু দি পাওয়ার ডেল এন দিব। ডেল মানে কি? উৎপাদের মোল সংখ্যা 3, বিক্রিয়কের মোল সংখ্যা 1 আর 1 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কেসি ইন্টু আরটি, কেপি সমান কেসি ইন্টু আরটি পাচ্ছি এই জায়গাটাতে। আশা করি এতটুকু বোঝা গেছে। এখানেও আসো, এটা আমরা একটু দেখি। এটা সাস্টের কোশ্চেন, এই টাইপের কিন্তু সাস্টে আসে। বিক্রিয়া 27°C তাপমাত্রায় সাম্যদ্রব্য কেসি এর মান দেওয়া থাকলে কেপি এর মান কত হবে? তা আমরা তো জানি কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন কত হবে? 2 আর 3, 3 - 5, 3 - 5। এখানে শুধু মান বসাই দিবা তুমি, 0.28। আর এর মান কত দেওয়া আছে? 0.0821। টেম্পারেচার 27°C মানে 300, আর এখানে -2। ক্যালকুলেটরে করবে, যেহেতু সাস্টে ক্যালকুলেটর ইউজ আছে। এই টাইপের প্রশ্ন আসলে সাস্টের দিকে দিতে পারে, যেখানে যেখানে ক্যালকুলেটর ইউজ আছে। এই প্রশ্নটা খেয়াল করো, এটাও সাস্টের ম্যাথ। কেসি এর মান দেওয়া আছে। এবার দেখো এই বিক্রিয়াটার কেসি এর মান বের করতে বলছে। খেয়াল করবা, আগে আমি মানটা বাদ দিলাম। এইখানে এই বিক্রিয়ার হার দেখো, সাম্যদ্রব্যক দেওয়া আছে K1, ধরো K1 দেওয়া আছে, আর এইটা সাম্যদ্রব্যক ধরো K2। আগে এটা বুঝবা। তাহলে এই বিক্রিয়ার সাম্যদ্রব্যক দেওয়া আছে কি? K1। দেন এই বিক্রিয়ার সাম্যদ্রব্যকটা K2। এখন এটা কিভাবে বের করবা? খেয়াল করো, এই বিক্রিয়াটাকে কি হাফ দিয়ে গুণ করা হয়েছে না? এই বিক্রিয়াটাকে কি হাফ দিয়ে গুণ করা অথবা 2 দিয়ে ভাগ করা। কি দিয়ে ভাগ করছে এটা মনে রাখবা। যেটা দিয়ে ভাগ করবে, যেটা দিয়ে ভাগ করবে ওইটা K2 সমান, তাহলে এখানে দেখো সহজভাবে মনে রাখবা, এখানে বেশি পেঁচানোর দরকার নাই। তো প্রথমটা যেটা তোমার দেওয়া থাকবে, ধরো আমি এটা K1 ধরলাম, K2 টা কি হবে? আগে যেটা থাকবে ওইটা, যেটা দিয়ে গুণ করবা, কত দিয়ে গুণ করছো? সবাইকে হাফ দ্বারা গুণ করছো, যেটা দিয়ে গুণ করবে এটা মাথায় রাখবা। যেটা দিয়ে তুমি গুণ করবে সেটা পাওয়ারে দিয়ে দিবা। তাহলে কত আসবে? √K1। K1 কত দেওয়া আছে? 0.64। তাহলে কত আসবে এটা? 0.8। শেষ। আচ্ছা, এবার এই কয়েকটা বিক্রিয়া, বিশেষ করে 4টা বিক্রিয়ার, এই 4টা বিক্রিয়ার এই সূত্রগুলা একটু মনে রাখবা, মুখস্থ রাখার চেষ্টা করবা, কারণ হুবহু সূত্রগুলো পরীক্ষায় দিয়ে দেয়। সেজন্য এটা মনে রাখার চেষ্টা করতেই হবে। আচ্ছা, এবার আসো আমরা তো লাসা তেলের নীতি নিয়ে আলোচনা করি। এইটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির
খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুব পছন্দের টপিক বলা যায়। প্রতি বছরই প্রত্যেকটা শিফটে এখান থেকে প্রশ্ন থাকে, এবং অন্যান্য সাস্ট বলো, কুমিল্লা বলো বা হাজিদানাস, এখানেও কিন্তু প্রশ্ন আসে। তাহলে লাস্ট সাথে লেয়ারের নীতিটা আমরা খুব ভালো করে একটু শিখে নিব, আর যারা জানো তারা শুধু একটু রিভিশন দিবা। তাহলে প্রথমত লাস্ট সাথে লেয়ারের নীতিতে তোমার চারটা নিয়ামক আছে: তাপমাত্রা, ঘনমাত্রা, চাপ, আরেকটা আছে নিষ্ক্রিয় পদার্থ সংযোগ। কিন্তু ওটা অতটা ইম্পর্টেন্ট না, খুব বেশি আসেও না ওটা। শুধু আমাদের তাপ, চাপ, ঘনমাত্রা এই তিনটা জিনিস জানতে হবে। তাই প্রথমে আসো আমরা তাপের প্রভাব দেখি। তাপের প্রভাব, তাপের প্রভাব মানে ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয়, তাহলে এটা আমরা কি বুঝি? এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচ এর মান নেগেটিভ হলে সেটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। এটা আমরা সবাই জানি। এবার দেখো তাহলে এই তাপ উৎপাদী বিক্রিয়ায়, এই তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা টেম্পারেচার বাড়াই, তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা এখানে বললাম টেম্পারেচার, দেন এখান থেকে আমরা দেখব সাম্য অবস্থা কোন দিকে যাচ্ছে, দেন আমরা উৎপাদন বাড়তেছে না কমতেছে, এইটা নিয়ে আমরা কথা বলবো। তাই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, যখনই তুমি টেম্পারেচার উপরের দিকে দিচ্ছ না, মানে বাড়াচ্ছি আমি, তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপমাত্রা বাড়ায়, সাম্য অবস্থা বাম দিকে যাবে। সাম্য অবস্থা বাম দিকে যাওয়া মানে উৎপাদন কমে যাবে। যদি তাপমাত্রা কমায়, তাহলে সাম্য অবস্থা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। তাহলে উৎপাদন আমাদের বাড়বে। এই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপহারী বিক্রিয়া আমরা কিভাবে চিনি? ডেল এইচ এর মান আমাদের নেগেটিভ হয়, তাহলে এই পজিটিভ হয়, তাহলে সেটাকে আমরা বলি তাপহারী বিক্রিয়া। একটু পরে এই তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া কিভাবে চিনবো এটার একটা এক্সাম্পল আমরা দেখবো। ওখান থেকে প্রশ্ন আসে যে বলে নিচের কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া, নিচের কোনটি তাপহারী বিক্রিয়া, সেটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে এবার তখন দেখো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি টেম্পারেচার আমরা বাড়াই, সাম্য অবস্থা তাপহারী যদি হয়, টেম্পারেচার বাড়ালে সাম্য অবস্থা ডান দিকে যাবে। সাম্য অবস্থা ডান দিকে যাওয়া মানে উৎপাদের পরিমাণটা বাড়বে। আর যদি টেম্পারেচার কমানো হয়, তাহলে সাম্য অবস্থা কোন দিকে যাবে? বাম দিকে যাবে। তাহলে উৎপাদের পরিমাণ আমার কমে যাবে। এটা তাহলে তাপের প্রভাব এতটুকু তোমাকে জানতেই হবে। এবার আসো চাপের প্রভাব। 2 নম্বরে যদি আসি আমরা, 2 নম্বরে কি আসবে? চাপের প্রভাব। চাপের প্রভাব থেকে একটাই কথা মনে রাখবা, কি? সেটা হচ্ছে তাপ বৃদ্ধি করলে সাম্য অবস্থা, চাপ বৃদ্ধি করলে সাম্য অবস্থা বেশি থেকে কম মোলের দিকে যাবে। বেশি থেকে কম মোলে যাবে। তাহলে এই জায়গাটাতে চাপের প্রভাবে এই কথাটা মনে রাখবা। তাহলে দেখো, ধরো বিক্রিয়কে আছে 4 মোল, উৎপাদে আছে 2 মোল। এই ক্ষেত্রে যদি তুমি চাপ বাড়াও, তাহলে সাম্য অবস্থা কোন দিকে যাবে? সাম্য অবস্থা ডানে যাবে। এটা বোঝা গেছে। এরপরে ধরো 2 থেকে 4-এ যাচ্ছে, তখন তুমি যদি চাপ বাড়াও, সাম্য অবস্থা তাহলে কোন দিকে যাবে? সাম্য অবস্থা তাহলে বাম দিকে আসবে। ঠিক উল্টা ঘটনাটা তুমি এখানেও বলবা, যে যদি তুমি চাপ কমাও, উপরের ঘটনাতে যদি তুমি কোনো কারণে চাপটা কমাও, তাহলে চাপ কমালে সাম্য অবস্থা কোথায় যাবে? বামে যাবে। আর এখানে যদি চাপ কমাও, এই ঘটনায় যদি তুমি চাপ কমাও, সাম্য অবস্থা তাহলে ডানে যাবে। কিন্তু যদি কোনো কারণে উভয় পাশে মোল সংখ্যা সেম হয়, আমি এগুলা 4-2 দিয়ে কি বোঝাচ্ছি? মোল সংখ্যা। যদি মোল সংখ্যা সেম হয়, তবে এই ওই বিক্রিয়াটাতে চাপের কোনো প্রভাব নেই। এটা চাপের প্রভাব গেল। 3 নাম্বার আরেকটা ছিল আমাদের কি? 3 নাম্বারটা খুব একটা পরীক্ষায় আসে না, তারপর একটু জেনে রাখি আমরা, যে বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়ায়, তাহলে উৎপাদকের ঘনমাত্রাটা বাড়বে, উৎপাদের পরিমাণও বেড়ে যাবে। এই কথাটা একটু তুমি মনে রাখবা। তাই লাসা তেলের নীতি
সব কয়টা কিন্তু ওখানে কমপ্লিট, ওখান থেকে আমাদের আর তেমন বেশি পড়ার নাই, এটা আমরা জানবো। আচ্ছা, এবার আসি এখান থেকে, আচ্ছা এই যে আরেকটা কথা আমি একটু বলি এই জায়গায়, এখান থেকে কিন্তু তাহলে আমরা দেখি যে মোল সংখ্যা যখন সেম থাকবে সেই ক্ষেত্রে আমরা কেপিকেসি এর কিন্তু সেম রাশিমালা পাই। কেপিকেসি এর কি পাই? সেম রাশিমালা পাই। এখানে তোমাদের বিক্রিয়া প্রাপ্তি নিয়ে কথা আছে, বিক্রিয়া দিক সম্পর্কে কথা আছে। এইখান থেকে কয়েকটা জিনিস একটু মনে রাখতে পারো, যে কিউসি, কিউসি যদি কেসি থেকে ছোট হয়, তিনটা জিনিস, একটা হচ্ছে কিউসি ছোট হবে, কেসি একবার বড় হবে, আর একবার দুইটা সমান হবে। এখন এটা তো সহজ, দুইটা যখন সমান হবে তখন এটা সাম্য অবস্থায় পৌঁছাবে, আর যখন কিউসি এর মান বড় হবে তখন এটা মনে রাখতে হবে পশ্চাৎমুখী বিক্রিয়া ইন্ডিকেট করতেছে, এটা হচ্ছে ব্যাকওয়ার্ডমুখী বিক্রিয়া। আর যখন কেসি এর মান বড়, এটা হচ্ছে আমাদের সম্মুখমুখী বিক্রিয়া। তাহলে কোন বিক্রিয়ায় কি বৃদ্ধি পায় এটা তো আমরা জানি, সম্মুখমুখী বিক্রিয়ায় উৎপাদ্য বৃদ্ধি পায়, পশ্চাৎমুখী বিক্রিয়ায় আমাদের উৎপাদ্য হ্রাস পায়। আবার এখান থেকে কিন্তু একইভাবে অনেক কিছু আমরা বলতে পারি। আচ্ছা, এবার আসো এখান থেকে এসিড ক্ষার সমতা চলে আসে, এসিড ক্ষার এবং পিএইচ রিলেটেড কথাবার্তা। আচ্ছা, এখান থেকে আমাদের যেটা জানতে হবে প্রথমত এসিডের তীব্রতার করণ, এসিডের এসিডের তীব্রতা, এসিডের তীব্রতা মনে রাখবো কি, যার কে এর মান যত বেশি তার এসিডিটি তত বেশি। এখন কে এর মান যদি বেশি হয় উল্টা করে তাহলে পি কে এর মান কম হবে। এর ঠিক অপোজিট গুলা কি হবে ক্ষারের তীব্রতার ক্ষেত্রে, আমি ওটার বললাম না কিন্তু। কে দ্বারা কি ইন্ডিকেট করে? এসিডের বিয়োজন ধ্রুবক। কে দ্বারা কি ইন্ডিকেট করে? এসিডের বিয়োজন ধ্রুবক। আচ্ছা, এটা একটা জিনিস গেল। এরপরে আমরা দেখি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, যার যত বেশি সে তত বেশি অ্যাসিডিক। যার যত বেশি কি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার যত বেশি সে তত কি হবে? অ্যাসিডিক হবে। আমরা একটা ক্রম দিয়ে আমি সবগুলো এখান থেকে ক্লোজ করে দিই। যেমন সব থেকে শক্তিশালী কোনটা হয়? পারক্লোরিক অ্যাসিড। এরপরে কোনটা আসে? আমি কতগুলো লিখি তারপরে তোমাদের আমি দেখাই দিই। পারক্লোরিক অ্যাসিড, দেন এখানে সালফিউরিক অ্যাসিড, দেন তুমি এখানে বলতে পারো নাইট্রিক অ্যাসিড, দেন H2SO3, দেন HNO2 আর HClO। এবার দেখো প্রত্যেকটাই অক্সিজেন কি -8 না, -2 4 -8 +7, তার মানে এখানে আমরা +7 পাবো, এখানে +6, এখানে +5 নাইট্রোজেনের, সালফারের এখানে কত -6 +2 তাহলে +4, এখানে আছে কত -4 থেকে +1 তাহলে +3, আর এখানে পাই আমরা +1। তাহলে দেখো জারণ মান যত কমে অ্যাসিডিটি তত কমে, যার যত জারণ মান বেশি তার অ্যাসিডিটি তত বেশি। এই পারক্লোরিক অ্যাসিড কিন্তু সব থেকে শক্তিশালী অ্যাসিড, এইটা একটা রুলস। এরপরে 3 নাম্বারটা কি মনে রাখবা, যদি জারণ মান সেম হয়, যদি জারণ মান সমান হয় তবে যার আকার ছোট সে অ্যাসিডিক, যার আকার ছোট সে অ্যাসিডিক হবে, সে বেশি অ্যাসিডিক হবে, এই কথাটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে একই জিনিস আমরা এখানে খেয়াল করো, এখানে আমি কয়েকটা জিনিস দেখাতে পারি যেগুলো পরীক্ষায় আসে সচরাচর। ধরো আমি এখানে বললাম HNO3 আর H3PO4, খেয়াল করে দেখো দুইটারই কেন্দ্রীয় মৌল নাইট্রোজেনের +5, ফসফরাসেরও +5। তাহলে এখানে কি হবে, নাইট্রোজেনের আকারটা ছোট এই জন্য সে বেশি অ্যাসিডিক, নাইট্রোজেনের আকার ছোট সেই জন্য সে বেশি অ্যাসিডিক। একই ভাবে তুমি এখান থেকে বলতে পারো পারক্লোরিক অ্যাসিড,
পার বোরোমিক অ্যাসিড, পার আয়োডিক অ্যাসিড, এগুলা সবগুলাতে একই অবস্থা। ক্লোরিনের আকারে তিনটার মধ্যে সব থেকে ছোট, এই জন্য এ সব থেকে বেশি অ্যাসিডিক। এ সব থেকে কি বেশি অ্যাসিডিক। এরপরে হাইড্রোসিডের ক্ষেত্রে হাইড্রা অ্যাসিড বা হাইড্রোসিডের ক্ষেত্রে কি ঋণাত্মক আয়নের আকার যত বাড়ে তত সে বেশি অ্যাসিডিক হয়। এই জন্য হাইড্রোজেন ফ্লোরাইড সব থেকে কম অ্যাসিডিক। হাইড্রোজেন ফ্লোরাইড সব থেকে কম অ্যাসিডিক। এরপরে যেটা তুমি মনে রাখবা, অজৈব অ্যাসিড জৈব অ্যাসিড থেকে শক্তিশালী। এবার আসি জৈব অ্যাসিডের ক্রমে। জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের ক্ষেত্রে যত বেশি আমার তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হবে তত বেশি আমাদের অ্যাসিডিক হবে। তার আগে আমি একটু যদি জৈব অ্যাসিডের ক্ষেত্রে বলি, ফর্মিক অ্যাসিড কিন্তু সব থেকে বেশি শক্তিশালী। ও যত বেশি তোমার এখানে অ্যালকাইল মূলক যুক্ত হবে তত বেশি তোমার এটা কি হবে, তত বেশি অ্যাসিডিটি কমবে, তত বেশি অ্যাসিডিটি কমে যাবে। এখন এরপরে আমি এবার ইথানোয়িক অ্যাসিডের হাইড্রোজেন গুলাকে রিপ্লেস করে দেবো। যখন আমাদের এখানে ধরো তিনটা ক্লোরিন আসছে, দেন COOH, দেন এখান থেকে দুইটা ক্লোরিন আসছে, সি আরেকটা হাইড্রোজেন COOH, আর একটা ক্লোরিন CH2COH। যত বেশি তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হবে তত বেশি অ্যাসিডিটি বাড়বে, তত বেশি অ্যাসিডিটি বাড়বে। এখন আমি এখানে আরেকটা বললাম, একটাতে ফ্লোরিন দিলাম আর দুইটা ক্লোরিন আছে COOH, আরেকটাতে ধরো Cl3CCOOH। কোনটা বেশি অ্যাসিডিক দেখো, এখানেও তিনটা তড়িৎ ঋণাত্মক মৌল, এখানেও তিনটা, কিন্তু এখানে ফ্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক না, সে কারণে কিন্তু এটা বেশি অ্যাসিডিক হয়ে যাবে। এবার এখানে প্রশ্নটা একটু দেখো যে যৌগগুলোর মধ্যে কোনটার ক্ষারকত্ব বেশি, এতক্ষণ অ্যাসিডিটি পড়ানো, এবার ক্ষারকত্বটা এই কোশ্চেন দিয়ে আমি এখান থেকে শেষ করব। তাহলে প্রথমত দেখো, এক নাম্বার গ্রুপের ক্ষেত্রে আমি যেটা বলি খেয়াল করবা, এক নাম্বার গ্রুপের ক্ষেত্রে নিচের দিকে যত নামবো তত আমাদের কি হয়, ধাতব ধর্ম বাড়ে। তাহলে সেই হিসেবে নিচের দিকে যত নামবো ধাতব ধর্ম যেহেতু বাড়তেছে, তার মানে ক্ষারকত্ব কিন্তু তত বাড়বে। সিজিয়াম হাইড্রোক্সাইড সবথেকে বেশি ক্ষারীয়, তারপরে কি রুবিডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে এখান থেকে তোমার কি আসবে, তোমার এই সোডিয়াম হাইড্রোক্সাইড, এরপরে তোমার আসবে, ও উল্টে গেছে এখানে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, দেন সবার শেষে লিথিয়াম হাইড্রোক্সাইড, এটা চলে আসে। তাহলে এটা বুঝলাম যে এই লিথিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড বেশি ক্ষারীয়। এবার এগুলা থেকে কেন ক্ষারীয় দেখো, তুমি খেয়াল করবা, সোডিয়াম পটাশিয়াম এক নাম্বার গ্রুপের মৌল, ম্যাগনেসিয়াম দুই নাম্বার গ্রুপে, তারপর হচ্ছে 13 নম্বর গ্রুপে, তাহলে ধাতব ধর্ম তো এক নাম্বার গ্রুপে বেশি, তাহলে সেই হিসেবে কোনটা উত্তর হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। একদম সিম্পল হিসেব, এতটুকু। আচ্ছা, এবার আসো পিএইচ ক্যালকুলেশন। এবার আমরা পিএইচ ক্যালকুলেশনটা একটু দেখবো। তাহলে আমি এখানেই একটু নিই পিএইচ ক্যালকুলেশনটা। আমরা জানি যে পিএইচ সমান মাইনাস লগ অফ, আচ্ছা তার আগে আমি আরেকটা কয়েকটা জিনিস একটু পড়াই। এটা হচ্ছে আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল। 25°C পানির আয়নিক গুণফলটাকে কেডব্লিউ বলি। কেডব্লিউ মানে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল, এটা সমান হচ্ছে 10⁻⁻14 25°C। কেডব্লিউ এর সাথে টেম্পারেচারের সম্পর্ক সমানুপাতিক, মনে রাখবা, টেম্পারেচার বাড়ালে পানির আয়নিক গুণফলটা বাড়তে থাকে, এটা। এবার যখন বিশুদ্ধ পানির কথা বলা হবে, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানিতে হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এই দুইটার ঘনমাত্রা সেম হয়ে থাকে। এই দুইটার ঘনমাত্রা সেম হলে এখানে রুট চলে আসে, তখন আমরা একটা পাই 10⁻7। দেন এখান থেকে তাহলে আমরা বিশুদ্ধ পানির পিএইচ পাই 7। দেন বিশুদ্ধ পানির যদি আমরা মোলার ঘনমাত্রা বলি, বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা বলি, তখন এটা কত আসবে, 50.56 মোলার বা মোল পার লিটার। এই কথাগুলো তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, দেন এরপরে আমরা পাই পিএইচ
প্লাস POH এটা সমান হচ্ছে কত? 14। আচ্ছা, এই জায়গা থেকে আরেকটা কথা একটু বলি। তাহলে এখানে এই জায়গা থেকে আরো কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে, যে এখান থেকে যদি আমরা দেখো এই রাশি থেকে আমরা কি পাই, এখান থেকে ধরো আমার হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বের করতে বলতে পারে, যে সেক্ষেত্রে আমরা কি লিখবো, 10⁻14 ডিভাইডেড বাই ওএইচ আয়নের ঘনমাত্রা। একইভাবে তোমার এখানে ওএইচ আয়নের ঘনমাত্রা বের করতে বলতে পারে, সেই ক্ষেত্রে তুমি এখান থেকে কি লিখবা, 10⁻14 ডিভাইডেড বাই হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। এখান থেকে সাথে আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে কি মনে রাখবা, আলফা সমান রুট কে এ বাই সি রুট কে বি বাই সি। এখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা ওইচ আয়নের ঘনমাত্রা যেটাই বলো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান আসবে হচ্ছে আলফা সি। দেন তাহলে এখান থেকে পিএইচ সমান আমরা পাবো হচ্ছে মাইনাস লগ অফ রুট ওভার কে এ ইন্টু সি। এইখানে এই সূত্র কয়েকটা একটু মাথায় রাখবা, শুধুমাত্র দুর্বল তড়িৎ বিশ্লেষ্য ইথানোয়িক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এইগুলোর জন্যই কিন্তু শুধুমাত্র প্রযোজ্য। ভালো করে বলতেছি, মাথায় রাখবা। এবার আসো পিএইচ ক্যালকুলেশনের জন্য কয়েকটা জিনিস তো তোমাকে মুখস্থ করবা। লগ 1 এর মান 0, লগ 2 এর মান 0.3, লগ 3 এর মান 0.5, লগ 4 এর মান 0.6, লগ 5 এর মান 0.7, দেন লগ 6 এর মান 0.8, লগ 7 এর মান 0.85 বলা যায়, আর লগ 8 এর মান 0.9 এরকম। তো অতগুলো আমাদের প্রয়োজন হয় না, আমাদের এই 6 7 পর্যন্ত, এখানে তুমি 9ও পড়তে পারো, 0.9 এই পর্যন্ত পড়লেই হয়। আর লগ 10 এর মান তো 1 জানো, এই কয়টা আমাদের কাজে লাগবে, এই কয়টা আমাদের কি কাজে লাগবে। কোন কাজে লাগবে একটু পরে আমি দেখাচ্ছি সবগুলা। তার আগে এসো, এখন ধরো তোমার একটা জিনিস দেওয়া থাকবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, ধরো এরকম দেওয়া আছে 0.003, থ্রি বলতেছি 1 মোলার। এখান থেকে পিএইচ কিভাবে বের করবা, খুবই সিম্পল উত্তর, দশমিকের পরে যে কয়টা সংখ্যা এবং শেষে এক যত নম্বর পজিশনে থাকবে সেটা, তার মানে কত, 4, 4 নম্বর পজিশনে আছে, 4 দিবা। এখন যখন এটা সালফিউরিক অ্যাসিডের জন্য বলা থাকবে, এইটা খেয়াল, পিএইচ এর সূত্র কি জানো, পিএইচ সমান বা পিওএইচ সমান একই উত্তর সব জায়গায়, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইনটু তুল্য সংখ্যা গুণ করবা, যার যা তুল্য সংখ্যা সেটা গুণ করে নিতে হবে। তাহলে এবার এই ম্যাথটা আসো, আমরা এখানে পিএইচ সমান কি বলবো, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, পিওএইচ বের করতে বলছে, তাহলে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এখানে দেখো তুমি গুণ করে দাও, 0.001 ইন্টু 2 কি আসে, মাইনাস লগ অফ 0.002, তার মানে আমরা লিখতে পারি 2 ইন্টু 10⁻³ দশমিক কয় ঘর পিছাচ্ছি আমি, 3 ঘর, এই জন্য 10⁻³ এবার এখানে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস, পাওয়ারটা সামনে চলে আসে, 3 3, এখানে কি হবে, মাইনাস লগ 3 মাইনাস লগ 2, 3 মাইনাস লগ 2, লগ 2 এর মান কত, 0.3 পড়লাম না একটু আগে, তার মানে 3 মাইনাস 0.3, তার মানে কত আসে এই জায়গায়, 2.7 আসে, 2.7 আসে। এটা কি আসছে, পিএইচ এর মান, চাইছে তো পিওএইচ, পিওএইচ কি করবা, 14 মাইনাস 2.7, তার মানে এখানে 11.3 চলে আসতেছে, 11.3 চলে আসতেছে। এখন আরেকটা জিনিস আমি একটু শেখাই দিই, তোমার ধরো পিএইচ এর মান দেওয়া থাকবে 2.7, ঘনমাত্রা কি হবে, এটা আমি এখান থেকে শিখাই দিব। পিএইচ দেওয়া আছে 2.7, এখান থেকে আমার বললো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কি হবে। একটাই জিনিস কি করবা, সর্বদা পূর্ণ সংখ্যা নিবা। এটাকে আমি কিভাবে লিখতে পারি, 2.7 সমান 3 মাইনাস 0.3, এটা লিখতে পারি। কখনোই পজিটিভ নিবা না, মাইনাস নিবা। এবার কি করবা এখানে জানো, প্রথমে যেটা থাকবে সেটা তুমি 10 এর পাওয়ারে মাইনাস আকারে দিবা। আচ্ছা, আরেকটা লাইন এখানে লিখে তারপর ওই লাইনটা লিখো, এখানে তুমি লিখবা 3 মাইনাস লগ 2, লগ 2 এর মান কি 0.3 না, সেটা দিবা।
এরপরে তুমি সেটা করবা। এবার কি করবা, এই 2টা সামনে দিবা, গুণ দিবা, 10 দিবা, সামনে যেটা থাকবে এটা পাওয়ারে মাইনাস আকারে দিবা। তো দেখো একটু আগে কিন্তু আমরা এটা পেয়েছি। তাহলে এখান থেকে পিএইচ এর ক্যালকুলেশন কিন্তু মোটামুটি এইগুলা থেকে আসবে। এখানে একটা বললাম, আর যদি তোমার পিএইচ থেকে বের করতে পারো তখন এটা করবা। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে একটু মনে রাখবা, যে তোমার বলে যে পিএইচ সমান 2 হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে। এটা খুবই সহজ, 10⁻⁻2 দিবা। তাহলে এই জায়গায় তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, 10⁻⁻পিএইচ দিবা। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো এখান থেকে কি প্রশ্ন আসে দেখি। এটা খেয়াল করো, এখানে বলতেছে যে একটা দ্রবণে পিওএইচ 12 আর একটা দ্রবণের পিওএইচ 10, কোনটা বেশি অম্লীয় এবং কত গুণ অম্লীয়। একটা 12 বলতেছে। তা এখানে দেখো আমরা একটা জিনিস কিন্তু জানি পিএইচ এর রেঞ্জের থেকে, কি জানি, যে পিএইচ এর মান যদি পিএইচ এর মান যদি 7-এর থেকে বড় হয় তাহলে কি সেটা বেসিক বা ক্ষারীয়, সেটা হচ্ছে আমাদের ক্ষারীয়। যদি পিএইচ এর মান 7 হয় তাহলে সেটাকে আমরা বলি নিউট্রাল। আর পিএইচ এর মান যদি 7-এর কম হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যাসিডিক। তার মানে পিওএইচ এর মান, এবার এর উল্টা করে, এটা তো গেল আমরা পিএইচ এর হিসেবে করছি, এটা আমরা কি করছি, পিএইচ দিয়ে হিসেব করছি। এখন তুমি এই জায়গায় পিএইচ দিয়ে হিসেব না করে পিওএইচ এর কনসেপ্টটা যদি তুমি এখানে নিয়ে আসো, সবগুলোতে তুমি পিএইচ হিসেব করবা, তাহলে এখান থেকে তুমি পিএইচ কত পাচ্ছ, 2 না, 14 থেকে বাদ দিলে এখানে তুমি পিএইচ কত পাচ্ছ, 4 পাচ্ছ। এবার বলছে কোনটা বেশি অ্যাসিডিক, তা তুমি কি বলবা, প্রথমটা বেশি অ্যাসিডিক না, কারণ আমরা কি বললাম, যার পিএইচ যত কম সে বেশি অ্যাসিডিক। তার মানে এইটা বেশি অ্যাসিডিক, এইটা বেশি অ্যাসিডিক। এবার কত গুণ অ্যাসিডিক যদি বলে, কত গুণ অ্যাসিডিক যদি বলে তখন কি করণীয়, প্রথমটা অ্যাসিডিক না, কত গুণ বেশি অ্যাসিডিক দ্বিতীয়টা থেকে, 10⁻⁴ করবা। তার মানে 10⁻⁴ - 2, 100 গুণ বেশি অ্যাসিডিক, 100 গুণ বেশি অ্যাসিডিক। এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায় চলে আসে। আচ্ছা, এরপরে প্রশ্নটা খেয়াল করো, 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের পিএইচ কত হবে, উক্ত ঘনমাত্রার অ্যাসিডের বিয়োজন মাত্রা এত, তার মানে আলফা দেওয়া আছে, আলফা সমান 0.1। তাহলে এখান থেকে পিএইচ মানে আমরা একটু আগে সূত্র শিখছি না, মাইনাস লগ অফ আলফা সি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যখন বিয়োজন মাত্রা থাকবে আলফা সি হবে। তাহলে এখানে তুমি মাইনাস লগ অফ 0.1 ইন্টু 0.1, তার মানে কত আসে, 0.01, তার মানে কত, 1 থাকে। 0.1 ইন্টু 0.1, 0.01, 0.01 মানে, ও 10 থাকে, তো 0.01 মানে হচ্ছে, আমরা এখানে লিখবো 0.01, 01 মানে আমরা লিখতে পারি 10⁻⁻2, তার মানে 2 থাকে। এই জায়গায় ঘনমাত্রাটা, আমরা ঘনমাত্রা বলতেছি, এটা আমরা 2 পাই। এবার আসো, একই জিনিস একটু আগে করছি আমরা, 10⁻⁴ del pH, তাই 10⁻⁶ - 3, তাহলে এটা কত গুণ হবে,
1000 গুণ হবে। কত গুণ? 1000 গুণ। এবার এটা দেখো, এত মোল পার লিটার ঘনমাত্রা বিশিষ্ট হাইড্রোনিয়াম আয়নের পিওএইচ কত হবে? এত মোল পার লিটার ঘনমাত্রা বিশিষ্ট হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা পিওএইচ কত হবে? তা হাইড্রোনিয়ামের ঘনমাত্রা বলতেছে এটা। তাহলে এখান থেকে আমি কি পাবো? পিএইচ পাবো। পিএইচ সমান কত হবে? দশমিকের পরে দুইটা সংখ্যা 2 হবে। তাহলে পিওএইচ কত? খুবই সিম্পল, 14 থেকে আমরা যদি 2 বাদ দিই 12 পাবো। গেল এটা। এটা আসো, 0.1 নর্মাল ইথানোয়িক অ্যাসিডের দ্রবণে ইথানোয়িক অ্যাসিড 0.10% আয়নিত হলে ওই দ্রবণের পিএইচ কত হবে? এই টাইপের প্রশ্ন কিন্তু একটা আসছে এগ্রিতে নাকি, যখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল। তাহলে এইটা নর্মালিটি দেওয়া আছে। পরিমাণগত রসায়নে কি শিখছো? এন সমান এসি। এই জায়গা থেকে তুমি ঘনমাত্রা বের করে নাও, এস সমান কি এন বাই ই। এন তো ওখানে 0.1, আর এটা তুল্য সংখ্যা কত? 1 না? 1। তাহলে এখানে কত থাকে? 0.1 থাকে। এবার পিএইচ সমান তো আমরা শিখছি একটু আগেই, মাইনাস লগ অফ আলফা সি। আলফা এর মান কত? 0.1%, তার মানে 0.1/100, 0.1/100 ইন্টু 0.1। তাহলে এটা ক্যালকুলেশন করবা। এটা ক্যালকুলেশন করে যেটা আসে, এটা কত আসে? উপরে আসে 0.01/100 মাইনাস লগ অফ, তাহলে আমরা লিখতে পারি 10⁻² ইন্টু 10⁻², 10⁻⁴, তার মানে 4 আসে এখানে। এটা তো পারবা। আলফার মান কত? 4.2%, মানে 0.042%, না 0.04, 0.042%। আর সি এর মান তো দেওয়া আছে। তাহলে তুমি পিএইচ বের করবা। হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, ঘনমাত্রা চাইছে, পিএইচ চাই নাই। তাহলে ঘনমাত্রা কি হবে? ঘনমাত্রা ডিরেক্টলি আলফা সি, ঘনমাত্রা ডিরেক্টলি আলফা সি। তা আলফার মান 4 পয়েন্ট, ওই যেটা দেওয়া আছে 0.01 ইন্টু 0.042, এটা কতটা আসবে সেটাই হবে কিন্তু এক্স্যাক্টলি উত্তর। এবার দেখো, ওই সাইনের ঘনমাত্রা এত হলে পিএইচ কত হবে? তার মানে এখান থেকে আমি পিওএইচ পাচ্ছি 3, 10 মিনিট পরে তিনটা সংখ্যা, পিওএইচ পাচ্ছি 3, তাহলে পিএইচ কত হবে? পিএইচ হবে 11, 14 থেকে বাদ দিলে পারবা এটা। পিকেবি এর মান সবচেয়ে কম কত হবে? দেখো, পিকেবি এর মান কম, তার মানে কেবি এর মান বেশি। কেবি এর মান যত বেশি হবে সেটা তত বেশি ক্ষারীয় হবে। এখানে সবগুলো অ্যামিন দেওয়া আছে। অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম কি ছিল? 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, এবং এরপরে ছিল অ্যামোনিয়া। তাই 2 ডিগ্রি কোনটা? এইটা না? মনে রাখবে কিভাবে? একটা নাইট্রোজেন ডিরেক্টলি যতগুলা কার্বনের সাথে যুক্ত হবে সেটাই হচ্ছে তার ডিগ্রি। দুইজনের সাথে যুক্ত আছে এই নাইট্রোজেনটা, এটা হচ্ছে ডিগ্রি। তাহলে এইটা যেহেতু সব থেকে বেশি ক্ষারীয় আমরা জানি, তার মানে তার কেবি এর মান সবথেকে বেশি হবে, তার মানে পিকেবি সবথেকে কম হবে। আশা করি ক্লিয়ার। এবার এটা আসো, 200 মিলিমোলার, তার মানে আমরা ঘনমাত্রা কত পাই? 200 ভাগ 1000, তার মানে 0.2। পিএইচ বের করতে ঝামেলা? কোনো ঝামেলা নাই। পিএইচ সমান মাইনাস লগ অফ 0.2, তার মানে 0.65 আসে এটা, 69 বা 65। পিএইচ 2.3 হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পিওএইচ কত হবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? একটু আগেই বলে আসলাম, 10⁻⁻⁰ পিএইচ দিবা। তাহলে পিওএইচ কত হবে? 11.7। এটা তো খুব কঠিন কিছু না, সহজ জিনিস। এটা পারবা না এখন? একদম এই একটু আগে যেটা করছো, এটা একটু আগে যেটা করাইছি না, একদম এটার মতো, শুধু এখানে পিএইচ দেওয়া আর এখানে পিওএইচ। এখানে ওএইচ বের হবে, এখানে যেমন তুমি ডিরেক্টলি পিএইচ বের করছো, এই জায়গাটায় ডিরেক্টলি পিওএইচ আসবে। 1%, পার্সেন্টেজ থাকলে এখান থেকে ঘনমাত্রা বের করতে হবে। পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে পার্সেন্টেজ ইন্টু 10 ডিভাইডেড বাই এম। তাহলে 1 ইন্টু 10, 1% দেওয়া আছে বলে 1 বসাইলাম, দেন আণবিক ভর কত? 40। তাহলে 1 বাই কত আসে এখানে? 1/4, মানে 0.25। দেন এখান থেকে তুমি পিওএইচ পাবা। পিওএইচ সমান মাইনাস লগ অফ 0.25, দেন পিএইচ। বারবার করাচ্ছে আর মনে হয় না করানোর প্রয়োজন আছে। কোন স্থিতি তীব্রতম? এটা পড়ায় আসছি না? এখানে তুমি সবগুলো দেখবে, এখানে +5 আসে, এখানেও +5 আসে, এখানে কত আসে? 8, এখানেও +5 আসে, এখানেও +4 আসে। কোনটা তীব্রতম? দেখো, নাইট্রোজেনের আকার এই তিনটার মধ্যে ছোট না, তাই নাইট্রোজেনটা সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড হবে। এবার দেখো,
5pH এর বাফার প্রস্তুত করতে কোনটা ব্যবহার সুবিধাজনক? প্রত্যেকের কে দেওয়া আছে, প্রত্যেকটার কে দেওয়া আছে। তাহলে 5pH এর ব্যবহার করতে কোনটা সুবিধাজনক হবে, এটা কিভাবে বের করবা? এটা কিভাবে বের করবা? এটা কিন্তু খুব কঠিন কোনো কিছু না। দেখো, পিএইচ 5 হতে হবে, তাহলে প্রত্যেকটা কে দেওয়া আছে না? তাহলে এটার, এটা, এটা এবং এগুলা এ বি সি ডি অ্যাসিড গুলার কে এর মান দেওয়া আছে। তাহলে এইগুলোর মধ্যে থেকে দেখো আমরা কি জানি, যার কে এর মান যত বড় সে তত বেশি অ্যাসিডিক, সে তত বেশি কি অ্যাসিডিক। তাহলে এইগুলার মধ্যে এইটার কে এর মান কত? একটু বেশি মনে হচ্ছে না এগুলোর মধ্যে? এটার কে এর মান কিন্তু বেশি, তাহলে এটা কিন্তু সবচেয়ে বেশি অ্যাসিডিক। কিন্তু পিএইচ 5 কি, পিএইচ 5 কি সবচেয়ে বেশি অ্যাসিডিক? বলো। এখন এইটা এভাবে না করে আরেকটা সূত্র দিয়ে করতে পারি কিন্তু আমরা, পিএইচ সমান পিকেএ প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। তাহলে এখানে, এবার এখানে যখন অ্যাসিড এবং এই যে লবণ এদের ঘনমাত্রা সমান হবে তখনই আমরা কি পাবো, পিএইচ সমান পিকে। তাহলে দেখো এখানে সবগুলা তুমি, তোমাকে বলছে পিএইচ 5 তৈরি করতে, তাহলে পিকে এর মান যদি 5 আসে তখনই তুমি পিএইচ এর মান 5 তৈরি করতে পারবা, তাই না? এখন কোনটাতে তুমি দেখো তো পিকে এর মান 5 পেতে পারো, একমাত্র এই জায়গায় দেখো 10 এর পাওয়ারে 5 আছে না, তার মানে একমাত্র এইটা থেকে কিন্তু আমি পিকে এর মান 5 পেতে পারি। তাহলে এখানে এই এ যৌগটার সব থেকে ব্যবহার বেশি সুবিধাজনক, এই যৌগটা ব্যবহার সব থেকে বেশি সুবিধাজনক। আচ্ছা, এবার এখান থেকে আমি কয়েকটা জিনিস একটু বলি পিএইচ এর গুরুত্ব সম্পর্কে। পিএইচ এর গুরুত্ব সম্পর্কে কি, যে এখানে তোমাকে জানতে হবে যে পিএইচ এর মান যদি 3 থেকে কমে যায় তার মানে মাটিটা কেমন, মাটিটা হচ্ছে অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিক মাটিতে আমাদের উদ্ভিদ তো ভালো জন্মাতে পারবে না, এজন্য কি করতে হবে এখানে, এইটাকে আমাদের ক্ষারীয় পরিবেশ তৈরি করতে হবে। তাই ক্ষারীয় পরিবেশ মানে এখানে মনে রাখতে হবে কি, ক্যালসিয়ামের যৌগ। এখানে আমরা কি দিব, ক্যালসিয়ামের যৌগ যোগ করব। ক্যালসিয়ামের যৌগ কি আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, ম্যাগনেসিয়াম কার্বনেট আছে। ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেটকে একত্রে বলা হয় কি, ডলোমাইট। ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেটকে একত্রে বলা হয় ডলোমাইট। উল্টা করে মাটি যখন আমাদের ক্ষারীয় হয়ে যাবে তখন সেখানে আমরা নাইট্রোজেনের যৌগ যোগ করব, এই কথাটা একটু মনে রাখবো। নাইট্রোজেন যৌগ কি করব, যোগ করব। আর পিএইচ যখন 7 থেকে 8 হয় তখনই কিন্তু সব থেকে ভালো ফসল হয়। পিএইচ 7 থেকে 8 হলে সব থেকে বেশি ভালো ফসল হয়। আচ্ছা, এখান থেকে তোমাকে জানতে হবে মানুষের রক্তের পিএইচ কত। রক্তের পিএইচ 7.35 থেকে 7.45, এটা জানো। এই অ্যাসিডোসিস হলে কি হয়, পিএইচ যদি 7 এর বেশি হয়ে যায়, 7 এর বেশি, এখান থেকে মনে রাখতে পারো 0.5% পরিবর্তন হয়ে গেলেই, 0.5 পরিবর্তন হয়ে গেলেই কিন্তু জীবনটা সংকটাপন্ন হয়ে যায়, জীবন সংকটাপন্ন হয়ে যায়। এটা পিএইচ রিলেটেড সবকিছু কিন্তু মোটামুটি এখানে আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আসো বাফার দ্রবণ। বাফার দ্রবণের বৈশিষ্ট্য হচ্ছে অল্প পরিমাণে অ্যাসিড অথবা ক্ষার যোগ করলে পিএইচ পরিবর্তন হয় না। এটা হচ্ছে আমাদের মেইন কথা, পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না, এইটা জানতে হবে। এখন আমাদের এরপর যেটা প্রয়োজন, এই যে বাফার দ্রবণ, এই বাফার দ্রবণ কয় প্রকার আমরা জানি, অ্যাসিডিক বাফার আছে, ক্ষারীয় বাফার আছে। তাহলে আমরা অম্লীয় বাফারের এক্সাম্পল গুলো জানবো, ক্ষারীয় বাফারের এক্সাম্পল জানবো। অম্লীয় বাফার, অম্লীয় বাফার কিভাবে হবে, প্রথমত এখান থেকে হতে হবে কি, বাফার মানে হচ্ছে সেগুলা দুর্বল হবে। তাহলে অম্লীয় বাফার মানে এখানে হতে হবে দুর্বল অ্যাসিড
এবং এই দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক অথবা এখান থেকে লবণ হতে পারে। অনুবন্ধী ক্ষারক অথবা কি হতে পারে? দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হবে অথবা ওই ওপরেই একটু লবণ হবে, ওই একটা লবণ হবে। সব থেকে মোস্ট কমন এক্সাম্পল যদি আমরা দেখি, ধরো ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কি দুর্বল অ্যাসিড না? এটা কিন্তু একটা দুর্বল অ্যাসিড। তাহলে এটার যদি বলো অনুবন্ধী ক্ষার কি হয়, তাহলে CH3 C ডবল মাইনাস অপশন থাকতে পারে, অথবা এখানে তোমার থাকতে পারে CH3 C ডবল Na, CH3 C ডবল Na, এটা কিন্তু থাকতে পারে। তারপরে কি থাকতে পারে তোমার, কার্বনিক অ্যাসিডটা দিয়েও থাকতে পারে। এখানে আমরা কার্বনিক অ্যাসিড বললাম, তাহলে কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী কি আসবে? অনুবন্ধী কি আসবে? বাইকার্বনেট আয়ন না? অনুবন্ধী ক্ষার কি বাইকার্বনেট আয়ন। তো এখন বাইকার্বনেট আয়ন না দিয়ে এখান থেকে দিতে পারে NaHCO3। এরকম আশা করি এখন যতগুলো দেখ না কেন তুমি এখান থেকে বের করতে পারবে, শুধু এই টেকনিকটা ফলো করতে হবে। আরো আমি যদি আরেকটা দেখাই, এখানে আরেকটা যদি আমি তোমাকে দেখাই যে Na, ধরো NaH2PO4, এখান থেকে অনুবন্ধী কি হবে, একটা হাইড্রোজেন বাদ যায়। আর এখানে লবণ যদি বলো তখন তুমি এখানে পাবে Na2HPO4। এগুলো কিন্তু সব এসিডিও বাফার। এগুলো সব কি? এগুলো সব হচ্ছে এসিডিও বাফার। এখান থেকে যেটা তুমি একটু মনে রাখবা, এইটার পিএইচ হচ্ছে 4.74। এই বাফার দ্রবণটার পিএইচ হচ্ছে 4.74 বা 4.76। এইটা একটু মনে রাখতে পারো, বাদ বাকিগুলো অতটা মনেও থাকে না। আচ্ছা, এখান থেকে আমরা এসিডিও বাফার দেখে ফেললাম। এরপরে আমরা এখান থেকে কয়েকটা ক্ষারীয় বাফার দেখব। ক্ষারীয় ক্ষারীয় বাফার দেখতে হবে। তাই ক্ষারীয় বাফার আমরা কিভাবে দেখব বা চিনব কিভাবে? এখানেও একই কথা। ক্ষারীয় বাফারে কি হবে, প্রথমে তোমার দুর্বল ক্ষার থাকবে এবং সেটার অনুবন্ধী অ্যাসিড অথবা তার লবণ। অনুবন্ধী অ্যাসিড অথবা তার লবণ। সব থেকে মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এর দুর্বল অ্যাসিড কোনটা, অনুবন্ধী অ্যাসিড কোনটা? অনুবন্ধী অ্যাসিড কোনটা? অ্যামোনিয়াম আয়ন। এটা লবণটাই বেশি আসে পরীক্ষায়। সেটা কি? NH4Cl। NH4Cl এটা কিন্তু আমাদের অম্লীয়, অম্লীয় বলছি, ক্ষারীয় বাফার। আর কি হতে পারে? আর যদি দেখো তুমি, আমি যদি দেখাই CH3NH2, এটা থেকে হতে পারে কি CH3NH2+Cl। এটা দরকার হয় না, কিন্তু এইটাই আমাদের সব থেকে বেশি কিন্তু পরীক্ষায় আসে। এটা সব থেকে বেশি পরীক্ষায় আসে। আচ্ছা, আচ্ছা, এখন এরপরে আমাদের টেক্সট বুকে আছে বাফারের পিএইচ এর সীমা, ওটা চাইলে দেখে নিতে পারো, না দেখলে খুব বেশি সমস্যা হয় না। এখন আসো মানুষের রক্তের বাফার যদি আমরা বলি। রক্তের বাফার, রক্তের বাফার কি কি আছে? তিনটা। প, প, ব। পতে কি? পথ হচ্ছে প্রোটিন বাফার, প্রোটিন বাফার। প থেকে হচ্ছে আন্তঃকোষীয় ফসফেট বাফার। বতে বাইকার্বনেট বাফার। এই বাইকার্বনেট বাফারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাই কিন্তু পরীক্ষায় চলে আসে। ফসফেট বাফারটা কিন্তু দেখানো হয়ে গেছে উপরে যেটা ছিল। বাইকার্বনেটটা, বাইকার্বনেটটা কি এটা দেখে না, এটা একটু দেখো। দুর্বল অ্যাসিড কোনটা? দুর্বল অ্যাসিড হচ্ছে কার্বনিক অ্যাসিড। এবং এটার বাইকার্বনেট, এটা তুমি অনুবন্ধী করলে কি আসবে? বাইকার্বনেট আসে না? তাহলে সেখানে আমি যদি লবণ করে দিই, তাহলে এখান থেকে কি আসে? সোডিয়াম বাইকার্বনেট আসে, NaCO3। এটা পিকে হচ্ছে 6.1 এর মতো এটা। আর এই যে প্রোটিন বাফার না, প্রোটিন বাফারে কিন্তু তোমার আসে প্লাজমা প্রোটিন আর হিমোগ্লোবিন প্রোটিন বাফার, ওটা ওইটা চলে আসে। তো ওগুলা পরীক্ষায় আসে না, কিন্তু এই বাইকার্বনেটটা বেশি পরীক্ষায় আসে।
আচ্ছা, এখান থেকে তোমাদের যে সূত্র আছে পিএইচ সমান পিকেএ প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্নটা কেমন আসে তোমাদের বলতে পারে, সম আয়তন ও সমমোলার অ্যাসিড ও লবণের ঘনমাত্রা হলে অ্যাসিড ও লবণের ঘনমাত্রা, এবং এখানে ধরো কে এ এর মান দেওয়া আছে 1 × 10⁻⁵, বলবে এখানে পিএইচ কত, এই টাইপের ম্যাথ আসে। তাহলে এখান থেকে পিএইচ সমান তুমি কি করবা, এই পিকে, পিকে এর মান কত, আমরা মাইনাস লগ অফ কে বলবো, মাইনাস লগ অফ কে বলবো, প্লাস দেখো সল্ট আর অ্যাসিডের সমায়তন বলছে, সমমোলার বলছে, তার মানে সল্টের ঘনমাত্রা মানে কি, মোল সংখ্যা বা আয়তন, তার মানে সব কেটে গেলে 1 থাকবে না, লগ 1 এর মান কত 0, তার মানে এই পার্টটা টোটালি বাদ, তাহলে শুধু পিকে থাকে। তাহলে আমরা পিএইচ সমান কি লিখতে পারি, এখানে 10⁻⁵ মানে 5 থাকে, তাহলে পিএইচ এর মান কিন্তু এই জায়গায় আমরা 5 পাচ্ছি। পিএইচ এর মান কত পাচ্ছি, পিএইচ এর মান কিন্তু এখানে আমরা 5 পেয়ে যাচ্ছি। এটা এখান থেকে আরেকটা কথা একটু পড়বা, অনুবন্ধী অ্যাসিড ক্ষার যেহেতু বললাম না, যখন তোমাকে বলবে অনুবন্ধী অ্যাসিড বের করো, আরেকটা কি বলে অনুবন্ধী ক্ষার বের করো। অনুবন্ধী অ্যাসিড বললে একটা হাইড্রোজেন আয়ন তুমি যোগ করে দিবা, অনুবন্ধী ক্ষার বললে একটা হাইড্রোজেন আয়ন সেখান থেকে বিয়োগ করে দিবা। এই কথাটা মনে রাখবে, যদিও এটা কিন্তু পরিবেশ রসায়ন টপিকের পার্টে চলে আসে, পরিবেশ রসায়নের পার্টে চলে আসে। ও একটা জিনিস বলতে ভুলে গেছি, তাপ উৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া চিনবা কিভাবে। তাপ উৎপাদী, তাপ উৎপাদী কি, যে কোনো কিছুর সাথে অক্সিজেন থাকবে, যে কোনো কিছু প্লাস অক্সিজেন তাপ উৎপাদী, এক্সেপ্ট ব্যতিক্রম নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এটা হবে তাপ উৎপাদী, এটা হবে তাপহারী, এটা হবে কি তাপহারী। একইভাবে তাপহারী বিক্রিয়ার এক্সাম্পলের ক্ষেত্রে তুমি পড়বা, যে কোনো কিছুর সাথে যদি হাইড্রোজেন থাকে, যে কোনো কিছুর সাথে হাইড্রোজেন থাকলে, কিন্তু নাইট্রোজেনের সাথে যদি হাইড্রোজেন থাকে সেটা হবে তাপ উৎপাদী। সাথে আরেকটা জিনিস একটু মনে রাখতে পারো, দেখো সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাসীয়, এগুলো সব হচ্ছে তাপ শোষী বিক্রিয়া, কিন্তু উল্টা করে যদি তোমার গ্যাসীয় থেকে লিকুইড আসে সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে প্রশ্নটা এরকম থাকবে তোমার, ধরো পানি গ্যাসিয়াস থেকে কি হয়েছে, পানি লিকুইড, স্বাভাবিক অবস্থা ব্যতিক্রম হয়েছে না, তার মানে এটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া, এটা চলে আসতে পারে। আচ্ছা, এখন লাস্ট আর কয়েকটা জিনিস লাস্টে তোমাদের আছে বইয়ে, যে হেসের সূত্র আছে না, হেসের সূত্রগুলো একটু, শুধু সূত্রগুলো একটু দেখতে পারো, যে তোমার আমি ছোট্ট করে একটু দেখাই, ডেল এইচ সমান ডেল ইউ প্লাস পি ডিভি ছিল, মনে আছে, এটা ছিল কিন্তু। এখানে তোমার প্রশ্ন আসে ডেল এইচ এর পার্থক্য কি ইন্ডিকেট করবে, ডেল এইচ আর ডেল ইউ এর পার্থক্যটা কি ইন্ডিকেট করবে। তাহলে এখান থেকে দেখো ডেল এইচ মাইনাস ডেল ইউ সমান কি আসে, পিডিভি, আমরা জানি পিডিভি সমান কি নির্দেশ করে, কাজ, তাহলে এটা কি ইন্ডিকেট করবে, এটা কিন্তু আমার কাজ ইন্ডিকেট করে, এটা আমাদের কাজ নির্দেশ করে। ডেল এইচ মানে কি, উৎপাদের এনথালপি, এটাও একটু মনে রাখতে পারো, ডেল এইচ মানে হবে উৎপাদ মাইনাস বিক্রিয়ক, উৎপাদের এনথালপি মাইনাস বিক্রিয়কের এনথালপি। কখন হবে এটা, উৎপাদ মাইনাস বিক্রিয়ক,
এটা কিন্তু হবে তাপ উৎপাদনের ক্ষেত্রে, তাপহারির ক্ষেত্রে এর উল্টা। ওটা আমি আর লিখলাম না। আর এখান থেকে আরেকটা মনে রাখতে পারো, যদি শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন দেয়, ওই যে দহন তাপে উৎপন্ন বস্তুর পরিমাণ নির্ণয়। দহন তাপে ফার্স্টে আসতে পারে এই টাইপের প্রশ্ন, উৎপন্ন বস্তুর পরিমাণ। সূত্রটা কি? সূত্র মনে রাখবা, যে তাপ উৎপন্ন হয়েছে প্রশ্ন দেওয়া থাকবে, উৎপন্ন তাপ ডিভাইডেড বাই দহন তাপ ইনটু মলিকিউলার ওয়েট, ইনটু মলিকিউলার ওয়েট, এইটা। আর যদি বলে প্রতি গ্রাম থেকে উৎপন্ন তাপ, প্রতি গ্রাম বস্তু থেকে উৎপন্ন তাপের কথা যদি বলে, সেই ক্ষেত্রে কি করবা, দহন তাপ যেটা দেওয়া থাকবে ওইটা ডিভাইডেড বাই মলিকিউলার ওয়েট, দহন তাপ ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। আচ্ছা, লাস্ট এই জিনিসটা একটু মনে রাখবা, প্রশমন তাপ সব থেকে কম কোনটা, হাইড্রোজেন ফ্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের, এবং সবল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে কোনটা, এই দুইটা একটু মাস্ট মনে রাখবো, বাকিগুলো মনে থাকলে ভালো। এগুলো মনে রাখা খুবই সহজ। দেখো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দুইটা 4, এই যে দেখো 4 4 4 4। এবার দেখো এখানে 34 আর 43টা, তুমি এখানে কি করছো, সোডিয়ামের পরিবর্তে পটাশিয়াম নিয়ে আসছো, যেই চেঞ্জ করে দিছো এখানে অবস্থান চেঞ্জ হয়ে গেছে, 3 এর জায়গায় যা 4 এর জায়গায় 3 হয়ে গেছে। আচ্ছা, আমি পিএইচ থেকে, এখানে আমি পিএইচ থেকে আরেকটা দুইটা জিনিস একটু বলি। আমরা এখানে জানি কি যে অ্যাসিডের ক্ষেত্রে যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি হয়, যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি হয় তাহলেই তো সেটাকে আমরা অ্যাসিডিক বলি। আর ওইচ আয়নের ঘনমাত্রা যদি কোনো কারণে বেশি হয় সেটাকে আমরা ক্ষারীয় বলি। আর বিশুদ্ধ পানির ক্ষেত্রে কি, যদি সেটা বিশুদ্ধ পানি হয় সেই ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আর ওইচ আয়নের ঘনমাত্রা সেম হয়। এইগুলা কমপ্লিট করবা ইনশাআল্লাহ। নেক্সট পরীক্ষাগুলোতে এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা তোমাদের হবে না আশা করি।